শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। এই সপ্তাহের গল্প নিকষিত হেম, লেখক রাজশেখর বসু, পরশুরাম। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। পিনাকি সর্বজ্ঞ বললেন, প্লেটোনিক লাভ কিরকম জানো? দুটি হৃদয়ের পরস্পর নিবিড় প্রীতি, তাতে স্থূল সম্পর্ক কিছু মাত্র নেই। চণ্ডীদাস যেমন বলেছেন, রজকিনী প্রেম নিকষিত হেম, কাম গন্ধ না হিতায়। পিনাকিবাবু বয়সে বড়, সেজন্য আড্ডার সকলেই তাকে খাতির করে। কিন্তু উপেন দত্ত তার্কিক লোক, পিনাকির সবজান্তা ভাব সইতে পারে না। বললে, আচ্ছা সর্বজ্ঞ মশাই, দুই বন্ধুর মধ্যে যদি নিবিড় প্রীতি থাকে তবে তাকে প্লেটোনিক বলবেন? পিনাকিবাবু বললেন, তা কেন বলবো? সম্পর্কটি স্ত্রী পুরুষের মধ্যে হওয়া চাই। তাই বলুন, এই যেমন নাতি আর ঠাকুমা, নাতনি আর ঠাকুরদা, পিসি আর ভাইপো, এদের মধ্যে যদি গভীর ভালোবাসা থাকে তাকে প্লেটোনিক বলবেন তো? তুমি কেবল বাজে তর্ক করো। বুঝিয়ে দিচ্ছি, শোনো। মনে করো একটি পুরুষ আর একটি নারী আছে। তাদের মধ্যে বৈধ বা অবৈধ মিলন হতে বিশেষ কোনো বাধাও নেই, তবু তারা কেবল হৃদয়ের প্রীতিতেই তুষ্ট। এই হলো প্লেটোনিক প্রেম। আচ্ছা, ধরুন 30 বছরের সুপুরুষ গুরু আর 20 বছরের সুশ্রী শিষ্যা। এমন ক্ষেত্রে মামুলি প্রেম আকছার হয়ে থাকে। কিন্তু মনে করুন গুরু খুব কদাকার, অথচ তার সুশ্রী স্ত্রী আছে। শিষ্যাও খুব কুৎসিত, তারও সুশ্রী স্বামী আছে। গুরু আর শিষ্যার মধ্যে মামুলি প্রেম হলো না, কিন্তু ভক্তি আর স্নেহ খুব হলো। একে প্লেটোনিক বলবেন তো? পিনাকি সর্বজ্ঞ রেগে গিয়ে বললেন, যাও, তোমার সঙ্গে কথা কইতে চাই না। বিষয়টি তলিয়ে বোঝবার ইচ্ছা নেই, শুধু জ্যাঠামি। মাথা চুলকে উপেন দত্ত বললেন, আগে না, আমি শুধু একটা ভালো ডেফিনেশন খুঁজছি। ললিত স্যান্ডেল বললেন, ওহে উপেন, আমি খুব সোজা করে বলছি, শোনো। প্লেটোনিক প্রেম মানে আলগোছে প্রেম, যেমন শ্রীকান্ত রাজলক্ষ্মীর সম্পর্ক। আচ্ছা জ্যোতিষদা, তুমি তো একজন মস্ত সাহিত্যিক, খুব পড়াশোনাও করেছ, তুমি বুঝিয়ে দাও না প্লেটোনিক প্রেম জিনিসটা কি? জ্যোতিষ মিত্তির বললে, সব জিনিস কি বোঝানো যায়? যেমন ব্রহ্ম, তিনি তো বাক্য আর মনের অগোচর। ধর্ম, সৌন্দর্য, রস, আর্ট এসবও স্পষ্ট করে বোঝানো যায় না। লাল রং, মিষ্টি স্বাদ, আষ্টে গন্ধ এসবও অনির্বচনীয়, বুঝিয়ে বলা অসম্ভব, শুধু দৃষ্টান্ত দেওয়া চলে। প্রেমও সেই রকম। উপেন বললে, বেশ তো, দৃষ্টান্ত দিয়েই প্লেটোনিক প্রেম বুঝিয়ে দাও না। পিনাকি সর্বজ্ঞ বললেন, দৃষ্টান্ত তো পড়েই রয়েছে, রামী চণ্ডীদাস। জ্যোতিষ বললে, সে কেবল চণ্ডীদাসের নিজের উক্তি। সম্পর্কটা বাস্তবিক কেমন ছিল তার কোনো সাক্ষী প্রমাণ নেই। আচ্ছা, আমি বিষয়টি একটু পরিষ্কার করবার চেষ্টা করছি। প্রেম বা লাভ যাই বলা হোক, তার অর্থ অতি ব্যাপক আর অস্পষ্ট। আমরা বলে থাকি ঈশ্বর প্রেম, বিশ্বপ্রেম, পত্নী প্রেম, বন্ধু প্রেম। পণ্ডিতদের মতে বেগুন, টমেটো, আলু, লঙ্কা, ধুত্র একই শ্রেণীতে পড়ে। এদের ফুল ফলের অঙ্গ প্রত্যঙ্গের মিল আছে, যদিও গুণ আলাদা। তেমনি ভক্তি, প্রেম, ভালোবাসা, স্নেহ সবই এক জাতের। তবে প্রেম বললে সাধারণত নরনারীর আদিম আসঙ্গ প্রবৃত্তি বোঝায়। ভক্তি শ্রদ্ধা যদি বেগুন টমেটো হয়, স্নেহ যদি আলু হয়, তবে প্রেমকে বলা যেতে পারে লঙ্কা।
প্লেটোনিক লাভ বা রজকিনী প্রেম তারই একটা রকম ফের। যেমন পাহাড়ি রাক্ষসে লঙ্কা, ঝাল নেই, শুধু লঙ্কার একটু গন্ধ আছে। ললিত বললে, বুঝেছি, একটু আষ্টে গন্ধ না থাকলে যেমন কাঙালি ভোজন বা বাঙালি ভোজন হয় না, তেমনি একটু কামগন্ধ না থাকলে মামুলি বা প্লেটোনিক কোনো প্রেমী হওয়ার জো নেই। চণ্ডীদাসের নিকষিত হেম খাঁটি সোনা নয়, অন্তত এক আনা খাদ আছে। জ্যোতিষ বললে, তোমার কথা হয়তো ঠিক, একটু লিপ্সা না থাকলে প্রেমের উৎপত্তি হয় না। এর বিচার মনোবিদগণ করবেন, আমার পক্ষে কিছু বলা অনধিকার চর্চা। আমি একটি অদ্ভুত ইতিহাস জানি। ঘটনাটি আরম্ভ হয় মামুলি প্রেম রূপে, কিন্তু দৈব দুর্বিপাকে তা প্লেটোনিক পরিণতি পায় এবং কিছুকাল থমথমে হয়ে থাকে। পরিশেষে ব্যাপারটা এমন বিশ্রী রকম জটিল হয়ে পড়ে যে প্লেটো বা চণ্ডীদাসের পক্ষেও তা অনির্বচনীয়। তবে ফ্রয়েড শিষ্যদের অসাধ্য কিচ্ছু নেই, তাঁরা নিশ্চয়ই বিশ্লেষণ করে একটি ব্যাখ্যা দিতে পারবেন। উপেন বললে, ব্যাখ্যা শুনতে চাই না, তুমি ইতিহাসটি বলো জ্যোতিষদা। জ্যোতিষ মিত্তির বলতে লাগলো, অখিল শীলকে তোমাদের মনে আছে? বছর 7-8 আগে দু একবার আমার সঙ্গে এই আড্ডায় এসেছিল। সে আর আমি একসঙ্গে পড়তুম। আমি বিএল পাশ করে উকিল হলুম, সে এমএ পাশ করে কর্পোরেশনে একটা চাকরি জোগাড় করলে। কলেজে তার 2 ক্লাস নিচে পড়তো নিরঞ্জনা তলাপাত্র। মেয়েটি সুন্দরী না হোক, দেখতে মন্দ ছিল না। টেনিস ভলিবল খেলায় নাম করেছিল, স্বাস্থ্য খুব ভালো ছিল। একদিন অখিল আমাকে বললে, সে নিরঞ্জনার সঙ্গে প্রেমে পড়েছে, বিয়ে করতে চায়। কিন্তু অখিলের বিধবা মা ব্রাহ্মণ পুত্রবধূ আনতে রাজি নন। নিরঞ্জনার বাপ সর্বেশ্বর তলাপাত্রেরও ঘোর আপত্তি। তিনি বলেছেন, ব্রাহ্মণ কন্যার সঙ্গে বেনে বরের বিবাহ হলে তাদের সন্তান হবে চণ্ডাল, শাস্ত্রে এই কথা আছে। আমি অখিলকে বললুম, এক্ষেত্রে সনাতন উপায়ে যা আছে তাই অবলম্বন করো। নিরঞ্জনা কান্নাকাটি করুক, খাওয়া কমিয়ে দিক, যথাসম্ভব রোগা হয়ে যাক। তুমিও বাড়িতে মুখ হাঁড়ি করে থেকো, চুল রুক্ষ করে রেখো, নামমাত্র খেয়েও বাকিটা রেস্তোরাঁয় পুষিয়ে নিও। ওরা দুজনে আমার প্রেসক্রিপশন মেনে নিলে, তাতে ফলও হলো। অখিলের মা আর নিরঞ্জনার বাপমা অগত্যা রাজি হলেন। স্থির হলো 2 মাস পরে বিবাহ হবে। নিরঞ্জনা কলকাতায় তার কাকার কাছে থেকে কলেজে পড়ত। তার বাপ সর্বেশ্বর তলাপাত্র বোম্বাই সরকারের বড় চাকরি করতেন, মাঝে মাঝে কলকাতায় আসতেন। আসন্ন বিবাহের স্বপ্নে অখিল দিন কতক বেশ মশগুল হয়ে রইল। তারপর একদিন সে আমাকে বললে, দেখো জ্যোতিষ, কদিন থেকে নিরঞ্জনা কেমন যেন গম্ভীর হয়ে আছে। কারণ জানতে চাইলে কিছুই বলে না। অখিলকে আশ্বাস দেবার জন্য আমি বললুম, ও কিছু নয়, বাপ মাকে ছেড়ে যেতে হবে, তার জন্য বিয়ের আগে অনেক মেয়েরই একটু মন খারাপ হয়। তারপর একদিন সন্ধেবেলা অখিল হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বললে, ভাই, সর্বনাশ হতে বসেছে। সর্বেশ্বর বাবু হঠাৎ কলকাতায় এসে নিরঞ্জনাকে বোম্বাইয়ে নিয়ে গেছেন। নিরঞ্জনার কাকার কাছে গিয়েছিলুম, তিনি গম্ভীর হয়ে আছেন। আমি প্রশ্ন করলে কিছু জানালেন না, ভালো করে কথাই বললেন না। আমি নিরঞ্জনাকে এই মাত্র টেলিগ্রাম করেছি, চিঠি লিখেও জানতে চেয়েছি। আমাকে কিছু না জানিয়ে তার হঠাৎ চলে যাবার মানে কি? আর কারো সঙ্গে তার বিয়ে হবে নাকি? অখিলকে আমি বললুম, ব্যস্ত হয়েও না, 2 দিন সবুর করে দেখো না নিরঞ্জনা কি উত্তর দেয়। 4-5 দিন পরে অখিল এসে বললে, এই দেখো নিরঞ্জনার চিঠি।
তার মতলব তো কিছুই বুঝতে পারছি না। নিরঞ্জনা অখিলকে লিখেছে, আমার সঙ্গে তোমার বিয়ে হতেই পারে না, আমাকে একেবারে ভুলে যাও। এর কারণ এখন বলতে পারবো না, শুধু এইটুকু জেনে রাখো যে অন্য কোনো পুরুষকে আমি বিয়ে করব না। তুমি আমাকে চিঠি লিখো না, বোম্বাইয়ে এসো না, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। যথাকালে সমস্তই জানতে পারবে। অখিল পাগলের মতন হয়ে গেল। আমি তাকে শান্ত করবার চেষ্টা করলুম, বললুম, ধৈর্য ধরে থাকো, নিরঞ্জনা তো বলেছে যে সব কথা সে পরে জানাবে। কিন্তু অখিল ধৈর্য ধরবার লোক নয়। নিরঞ্জনাকে রোজ চিঠি লিখতে লাগলো, চিঠির কোনো উত্তর এলো না। অবশেষে সে বোম্বাইয়ে ছুটল। 10 দিন পরে ফিরে এসে আমাকে যা বললে তা এক অদ্ভুত ব্যাপার। সর্বেশ্বর তলাপাত্র প্রথমটা অখিলকে হাঁকিয়ে দিয়েছিলেন, নিরঞ্জনার সঙ্গে দেখা করবার অনুমতি দেননি। কিন্তু অখিলের কণ্ঠস্বর আর শোকোচ্ছ্বাস শুনতে পেয়ে নিরঞ্জনা দোতলা থেকে নেমে এসে বললে, বাবা তুমি অন্য ঘরে যাও, যা বলবার আমিই অখিলকে বলবো। বেচারাকে অনর্থক যন্ত্রণা দিয়ে লাভ কি? সব খোলসা করে বলাই ভালো। এই কি নিরঞ্জনা? তাকে এখন চেনা শক্ত। মাথার চুল ছোট করে কেটেছে, পায়জামার পাঞ্জাবি পরেছে, লম্বায় 6 ইঞ্চি বেড়ে গেছে, তার কণ্ঠস্বর মোটা হয়েছে, গোঁফ বেরিয়েছে, বুক একদম ফ্ল্যাট হয়ে গেছে। অখিল অবাক হয়ে তাকে দেখতে লাগলো। নিরঞ্জনা যে রহস্য প্রকাশ করলে তা এই, সে পুরুষে রূপান্তরিত হচ্ছে। সন্দেহ অনেকদিন আগেই হয়েছিল, এখন সমস্ত লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ডাক্তার কির্লোস্কার তার চিকিৎসা করছেন, হরেক রকম গ্ল্যান্ড খাওয়াচ্ছেন আর হরমোন ইঞ্জেকশন দিচ্ছেন। তিনি বলেছেন সম্পূর্ণ রূপান্তর হতে বড় জোর আরো 6 মাস লাগবে। অখিল আকুল হয়ে বললে, না নিরঞ্জনা, তুমি পুরুষ হয়েও না, তাহলে আমি মরব। ট্রিটমেন্ট বন্ধ করে দাও, বরং ডাক্তারকে বলো তিনি এমন ব্যবস্থা করুন যাতে তোমার নারীত্ব রক্ষা পায়। নিরঞ্জনা বললে, তা হবার জো নেই। আমি পুরুষ হয়ে জন্মেছি, এতদিন লক্ষণগুলো চাপা ছিল, এখন ক্রমশ প্রকাশ পাচ্ছে। যদি চিকিৎসা বন্ধ করি তাহলেও আমার পরিবর্তন হতে থাকবে। শুধু 2-3 বছর দেরি হবে, তার চাইতে চটপট পুরুষ হয়ে যাওয়াই ভালো। অখিল কাঁদতে কাঁদতে বললে, আমার কি হবে নিরঞ্জনা, তুমি না হয় পুরুষই হয়ে গেলে, তোমার ডাক্তার কি আমাকে মেয়ে করে দিতে পারে না? তাহলেও আমাদের মিলন হতে পারবে। নিরঞ্জনা বললে, পাগল হয়েছ? তুমি তো পুরোপুরি পুরুষ হয়েই জন্মেছ, তার আর নড়চড় হতেই পারে না। এই বইখানা দিচ্ছি, ফাউলার সেক্স ফ্যাক্টরস, পড়ে দেখো। অখিল বললে, তুমি মেয়েই হও আর পুরুষই হও, তোমার সঙ্গে আমার হৃদয়ের যে সম্পর্ক তার পরিবর্তন হতে পারে না। আমি তোমাকে ছাড়তে পারবো না। নিরঞ্জনা বললে, মন খারাপ করো না, তুমি আর আমি যাতে একসঙ্গে থাকতে পারি তার ব্যবস্থা করব। বাবা বলেছেন আমার চিকিৎসা শেষ হলেই আমাকে ইন্দোর ব্যাংকের সেক্রেটারির পোস্টে বসিয়ে দেবেন। বাবার খুব প্রতিপত্তি, আমি জেদ করলে তোমাকেও সেখানে একটা ভালো কাজ দিতে পারবেন। ততদিন তুমি বোম্বাইয়ে আমাদের বাড়িতেই থাকবে। অখিল তার কলকাতায় চাকরি ছেড়ে দিয়ে বোম্বাইয়ে ফিরে গিয়ে নিরঞ্জনার কাছেই রইল। সর্বেশ্বরবাবু দয়ালু লোক, আপত্তি করলেন না। দ্রুপদ রাজার মেয়ে শিখণ্ডিনী যেমন পুরুষত্ব লাভ করে মহারথ শিখণ্ডী হয়েছিলেন, নিরঞ্জনাও তেমনি কয়েক মাস পরে পূর্ণ পুরুষ মিস্টার নিরঞ্জন তলাপাত্র রূপে ইন্দোর ব্যাংকের সেক্রেটারি হল। সর্বেশ্বরবাবুর চেষ্টায় অখিল ছিল সেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হল। দুজনে একসঙ্গেই বাস করতে লাগলো। পিনাকি সর্বজ্ঞ বললেন, স্রেফ গাঁজা,
তুমি কি বলতে চাও এরই নাম নিকষিত হেম? জ্যোতিষ মিত্তির বললে, আগে না, স্টেনলেস স্টিল বলতে পারেন। সোনার জৌলুস নেই, লোহার মোর্চে নেই, ইস্পাতের ধারও নেই। উপেন দত্ত বললে, তারপর কি হলো? তারপর সব ওলটপালট হয়ে গেল। একদিন নিরঞ্জন বললে, ওহে অখিল, এরকম একা একা ভালো লাগছে না, জগৎটা বোদা বোদা ঠেকছে। মা বাবাও বিয়ের জন্য তাড়া দিচ্ছেন। আমি বলি, শোনো, শেঠ মুলুক চাঁদের একজোড়া যমজ মেয়ে আছে, দেখেছ তো? তাদের মা বাঙালি, খাসা মেয়ে দুটি। তুমি একটিকে আর আমি একটিকে বিয়ে করিয়ে এসো। শেঠজিকে জিজ্ঞাসা করেছি, তিনি রাজি, মেয়ে দুটিরও আপত্তি নেই। বিয়ে হয়ে গেল। কিন্তু কিছুদিন পরেই দুই বোনের চুলোচুলি ঝগড়া বাঁধল, যেন তারা দুই সতীন। তার ফলে দুই বন্ধুরও মনোমালিন্য হলো। অখিল অন্য চাকরি নিয়ে দিল্লি চলে গেল, নিরঞ্জন ইন্দোরেই রইল। এখন আর দুজনের মুখ দর্শন নেই। উপেন দত্ত বললে, যাক, বাঁচা গেল। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।